নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক তৈরি থাকুন মোদিজি। লাদাখে যা হয়েছে তা সারা দেশে ছড়াবেই। আজ দুপুরবেলায় লাদাখের প্রতিবাদী মুখ 3 ইডিয়টসের র্যাঞ্চো সোনাম ওয়াংচুককে রাষ্ট্রীয় সুরক্ষা আইন ইউএপিএতে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে তার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া আর আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। 3 ইডিয়টসের ফুনসুক ওয়াংডুকে মনে আছে? হ্যাঁ, এই সোনাম ওয়াংচুককে মাথায় রেখেই ওই চরিত্র তৈরি করা হয়েছিল। আজ দুপুর 2:30 উনি সাংবাদিক সম্মেলন করার কথা জানিয়েছিলেন, কিন্তু তার আগেই ওনাকে গ্রেপ্তার করা হলো। একজন প্রধানমন্ত্রী যিনি সাংবাদিক সম্মেলন করেন না, একজন প্রধানমন্ত্রী যিনি সাংবাদিক সম্মেলন করতেও দেন না, তার বিরুদ্ধে অভিযোগ। কখন সরকার বাহাদুর জানতে পারলেন এই দুর্নীতির কথা? কখন জানতে পারলেন? যখন জেএনজি ঝড়ে কাঁপছে লাদাখ, পুড়ছে বিজেপির দপ্তর। ভগৎ সিং এর সেই বিখ্যাত কথাটা আমরা সবাই জানি, ইফ দ্য ডেভ হ্যাভ টু হিয়ার, দ্য সাউন্ড হ্যাজ টু বি ভেরি লাউড। তিনি বলেছিলেন কালাদের শোনানোর জন্য খুব জোরে শব্দ করতে হয়। পরাধীন ভারতে এই কথা বলা হয়েছিল, কিন্তু আজ স্বাধীন ভারতের লাদাখেও এই কথাটা সত্যি হয়ে উঠছে। বহু বছর ধরে সেখানকার মানুষ চুপচাপ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু দিল্লি সেই আওয়াজ শোনেনি। তাই আপাত শান্ত লাদাখেও এখন অশান্তির আগুন জ্বলছে। জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক প্রায় 3 বছর ধরে বিভিন্ন সময়ে অনশন করেছেন, ধর্ণা দিচ্ছেন, পদযাত্রা করছেন, তার কথা কেউ কানে তোলেনি। তাই অবশেষে লের তরুণ প্রজন্ম, যারা জেএনজি নামে পরিচিত, তারাই ক্ষোভে ফেটে পড়েছে। তার আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে। পুলিশের গুলিতে কয়েকজন যুবক মারা গেছে, তাদের দেহে একটা নয় অনেকগুলো গুলি লেগেছে। লাদাখের এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। 2019 সালে হঠাৎই জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে 2টো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। জম্মু কাশ্মীরকে বিধানসভা দেওয়া হলো, লাদাখকে এক বিধানসভা বিহীন কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হলো। তার মানে মানুষের প্রতিনিধিত্ব সেখানে নেই। লাদাখে কি হবে মানুষ সেখানকার ঠিক করবে না। কোন দেশের গণতন্ত্র, কোন দেশের প্রজাতন্ত্র? ফলে লাদাখের মানুষ সরাসরি কেন্দ্রীয় প্রশাসনের অধীনে চলে আসে। তাদের নিজস্ব কোনো নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধি রইল না। এতদিন যা ছিল, যারা তাদের অধিকারের জন্য লড়াই করবেন, এই রাজনৈতিক পরিবর্তন যা আসলে এক নির্ভেজাল গণতন্ত্রহীনতা, তাই তাদের মনে গভীর হতাশার জন্ম দিতে শুরু করে। টানা 3 বছর ধরে লাদাখের রাজ্য মর্যাদার দাবিতে প্রতি কেন্দ্র সরকারের বিজেপি সরকার কানে শোনেনি, তারা কর্ণপাতও করে। লাদাখের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতেও চাই। বহুদিন ধরে সরকারের বঞ্চনা আর প্রতারণার শিকার হয়েছেন এই অঞ্চলের মানুষজন। তাদের মধ্যে যে ব্যাপক পরিমাণে ক্ষোভ জমেছে, তারই বিস্ফোরণে বুধবার কেঁপে ওঠে লে, লাদাখের কার্গিলের একের পর এক শহর। পুলিশ প্রশাসনের বেপরোয়া মারধর, ধরপাকড় এখনো চলছে। নিহত 4 জন, আহত অন্তত 80 জন। লেতে কারফিউ জারি হয়েছে। কার্গিল সমেত আশেপাশের অন্যান্য জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এখন দৃশ্যত শান্ত হলেও বৃহস্পতিবার লাদাখ জুড়ে এক অদ্ভুত চাপানুতরে আছে চাপা টেনশন। টানা 1 দিন ধরে গোটা উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে, চলছে তা এখন। লে শহরের অলি গলিতে পুলিশ আর আধা সামরিক বাহিনী টহল চলছে। তারই মধ্যে বিক্ষোভকারীদের ধরপাকড় চলছে। যারা লে গেছেন তারা জানেন কতটা শান্তিপূর্ণ একটা শহর, কতটা শান্তিপূর্ণ সেখানকার মানুষজন। বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 50 জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। 6ষ্ঠ তফসিলের দাবিতে লে অ্যাপেক্স বডির ডাকা হরতাল। বুধবারে এই শহর বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছিল। লের থেকে বিক্ষোভ কার্গিলে ছড়িয়ে পড়েছিল। কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এই অঞ্চলে কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছে। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে বুধবার থেকে বৃহস্পতিবার অশান্তির সমস্ত দায় লাদাখের সাধারণ মানুষের ওপরে ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। ওখানে জেএনজি কে উস্কানি দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, এবং তারা নাকি আগুন লাগাচ্ছে। 370 ধারা বাতিল করে যে লাদাখকে মুক্ত করার দাবি করেছিলেন বিজেপি নেতারা, হঠাৎ যেন তাদের কাছে সেখানকার সাধারণ মানুষ অনেকটা ঠিক কাশ্মীরের মতো বিজেপির কাছে দেশদ্রোহী হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সারা দিন ধরে দফায় দফায় দিল্লিতে বসে বিজেপির শীর্ষ নেতারা নানান রকম হম্বিতম্বি করে গেছেন লাদাখের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দুষ্কৃতীদের অস্ত্র দিয়ে হিংসার ষড়যন্ত্র করা, বিদেশের থেকে মদত নিয়ে হিংসায় উস্কানি দেওয়া এবং দেশের অখণ্ডতা ভাঙতে চক্রান্ত করার মতন তাদের বিরুদ্ধে নানা ভিত্তিহীন আক্রমণ করা হয়েছে। সেই একই কথা, দেশদ্রোহিতা, যাবতীয় বিরোধী দেশদ্রোহী, যাবতীয় বিরোধিতা দেশদ্রোহিতা। মোদী সরকারের বিরোধিতা হচ্ছে দেশদ্রোহিতা। সরকারের বিরোধিতা দেশদ্রোহিতা কি করে হয়? সরকারের বিরোধিতা মানুষ করবে না। মানুষ সরকার যা বলছে তাতে হ্যাঁ বলতে হবে, আর না বললেই সেটা দেশদ্রোহিতা। লাদাখের সমস্ত বাসিন্দার যথেষ্ট দেশপ্রেম রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র। ওনারা ছাড়া তো আর দেশে কোনো দেশপ্রেমিক নেই। যারা ব্রিটিশদের পা চেটে বিশ্বাসঘাতকতা করে দেশের স্বাধীনতা সংগ্রামে এতটুকু যাদের অবদান নেই, সেই তারা আজকে সারা দেশের প্রতিবাদীদের দেশ বিরোধী বলে দাগিয়ে দিচ্ছে। কেউ দেশপ্রেমিক নয়, ওনারা দেশপ্রেমিক। এক চরম হতাশা জন্ম দিয়েছে এই বিক্ষোভের। হতাশার আরো অনেক কারণ আছে। লাদাখের মানুষ ভয় পাচ্ছে যে বাইরের মানুষ তাদের জমি, চাকরি, সংস্কৃতির উপর আক্রমণ করবে। তাদের আশঙ্কা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে বাইরের বড় বড় কোম্পানি এবং ব্যবসায়ীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং ভঙ্গুর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। এবং সোনাম ওয়াংচুক ঠিক এই কথাটা বলেছেন যে আপনারা কারখানা করতে চাইছেন, কোথায় করবেন সেটা আমাদেরকে বলুন। কিভাবে কারখানা করতে চাইছেন, কোন জমিতে কারখানা করতে চাইছেন, কেউ জানাচ্ছেন না। অথচ বলা হচ্ছে কারখানা হচ্ছে না, কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক নিজেই বলেছেন যে শিল্পপতিরা সেখানে খনি খুঁড়তে, মানে শিল্প না করে খনি স্থাপন করতে চাইছে, সেটা এই অঞ্চলের পর্যটন শিল্প পরিবেশের উপরে বিরাট চাপ তৈরি করছে। 2023 সালে 5 লাখের বেশি পর্যটক এসেছিলেন সেখানকার লাদাখে। তাই সেখানকার মানুষ সাংবিধানিক সুরক্ষার জন্য লড়াই করছে। এই সব রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক হতাশা আরো বড় কারণ, বিরাট কারণ। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা। লাদাখের যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বিরাট। স্নাতকদের মধ্যে এই হার 26.5%। লাদাখের স্নাতক বিরাট সংখ্যা নয়, তার মধ্যেও 26.5% হচ্ছে গিয়ে বেকার। জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। স্থানীয়দের জন্য চাকরি নিশ্চিত করতে কোনো পাবলিক সার্ভিস কমিশন নেই। বছরের পর বছর কোনো চাকরি না পাওয়া এবং তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ফলে তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ জমা হয়েছে, আর ক্ষোভের বিস্ফোরণ আমরা লেতে দেখলাম। 2019 সাল থেকে লাদাখের দুটো বড় রাজনৈতিক এবং সামাজিক সংগঠন লে অ্যাপেক্স বডি ল্যাব এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে নিয়ে একজোট হয়ে আন্দোলন করেই যাচ্ছে, একই কথা বলছে। একবার টানা 30 দিন, 35 দিন, 40 দিন ধরে অনশন করছে। তখন কিন্তু দেশদ্রোহিতার কথা হয়নি, তখন কিন্তু অ্যারেস্ট করা হয়নি, তখন কিন্তু আলোচনায় বসা হয়নি। আজকে যখন একটা আওয়াজ হলো তখন অ্যারেস্ট করা হচ্ছে, দেশদ্রোহিতা বলা হচ্ছে। এই আন্দোলনের অন্যতম মুখ স্বাভাবিকভাবে সোনাম ওয়াংচুক। তাদের লড়াই ছিল সম্পূর্ণ অহিংস এবং শান্তিপূর্ণ। আমরা বারবার দেখেছি তারা অনশন, ধর্ণা, বিক্ষোভের মতন উপায়ে নিজেদের দাবিগুলোকে তুলে ধরছেন। দিল্লিতে তারা পদযাত্রা করেছেন, দিল্লি চলো পদযাত্রা চেষ্টা করেছিলেন, করতে দেওয়া হয়নি, যাতে দেশের রাজধানীতে বসে থাকা সরকার তাদের কথা শুনতে বাধ্য হয়, করেনি। সরকার আলোচনার জন্য একটা হাই পাওয়ার কমিটি গঠন করেছিল। এই আলোচনার প্রক্রিয়াটা বারবার ব্যর্থ হয়েছে, কারণ এজেন্ডাই ঠিক হয়। বহুবার বৈঠকে বসার পরে কোনো ফল আসেনি। মিটিং বসছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2020 সালের হিল কাউন্সিল নির্বাচনের আগে বিজেপি লাদাখকে 6th শিডিউলের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতি পূরণে দেরি হচ্ছিল। সোনাম ওয়াংচুক এবং অন্যান্য নেতারা বুঝতে পারছিলেন যে সরকার কেবল সময় নষ্ট করছে। তাদের বারবার বলা হচ্ছে যে সরকার আলোচনা করছে, কিন্তু বাস্তবে কোনো সমাধান আসছে না। এই ফাঁকা প্রতিশ্রুতি আর দীর্ঘসূত্রিতার ফলে শান্তিপূর্ণ আন্দোলন অর্থহীন মনে হতে থাকে মানুষের কাছে। এবং এই বিশ্বাস ভেঙে যাওয়ার ফলেই যুব সমাজের মধ্যে তীব্র হতাশা শেষ পর্যন্ত একটা হিংসার জন্ম দিয়েছে। এখন বলা হচ্ছে সোনাম ওয়াংচুক হিংসা তৈরি করেছে। এতদিন ধরে যে মানুষগুলো কথা বলতে চাইছিল সেই মানুষগুলোর কথা শোনা হলো না। যখন তারা হতাশ হয়ে ভাঙচুর করলো তখন বলা হলো ওই মানুষগুলো এই হিংসায় শুরু করেছে। তারা দেখছিল যে ধৈর্য ধরে অপেক্ষা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষের এই ন্যায্য দাবি পূরণ না হওয়া থেকে স্বাভাবিক উত্তেজনাকে সহানুভূতির সঙ্গে দেখার বদলে পরের দিন কেন্দ্রীয় সরকার সোনাম ওয়াংচুকের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ
যেখানে ওই বিভিন্ন রকমের মেশিন তিনি তৈরি করেছেন, বিভিন্ন রকমের মেশিন দিয়ে ছাত্রছাত্রীদের শেখানোর ব্যবস্থা করেছেন, নতুন নতুন মেশিন তৈরি করেছেন তিনি নিজে, যেটা আমাদের ফুংসুক ওয়াংলু 3 ইডিয়টস এর ক্যারেক্টার যেখান থেকে এসেছে। তার এফসিআর এর লাইসেন্স বাতিল করা হল, তার বিদেশ থেকে টাকা আসার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। পরিচিত কায়দায় অর্থ তছরূপ এবং বিদেশ থেকে অর্থ সাহায্য পাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। আবার সেই সিবিআই, আপনি প্রতিবাদ করলে আপনার ঘরে ইডি চলে যাবে, সিবিআই চলে যাবে। গত সপ্তাহে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা দল তার বাড়ি এবং দপ্তরে, ওনার যে সংগঠন তার দপ্তরে চড়াও হয়ে তল্লাশি চালিয়েছে এবং জানা গেছে 2022 থেকে 28 তিনি বিদেশের 22 থেকে 24 পর্যন্ত তিনি বিদেশের থেকে নাকি অনৈতিক সূত্রে অর্থ সাহায্য পেয়েছেন এবং সিবিআই এর কাছে এই অভিযোগ জমা পড়েছে এবং আজ সোনাম ওয়াংচুককে সেই অভিযোগে গ্রেপ্তার করা হলো, যদিও তা নিয়ে তারা কেউ বিশদ কাউকে বলতেও চাইছেন। তার থেকে অভিযোগের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ওয়াংচুকের উস্কানিমূলক মন্তব্য নাকি হিংসা ছড়িয়েছে। উনি বলেছেন যে নেপালে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন হয় যখন সরকার কথা না শুনে। এখানেও সরকার কথা শুনছে না। কোথায় ভুল বলেছেন? আমরা তো এই কথা বারবার করে বলে যাচ্ছি। যদি লাইসেন্স বাতিলের কারণ হিসেবে বিদেশি অনুদান সংক্রান্ত এফসিআর এ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যেদিন আগুন জ্বলল তার পরদিন সরকার এই তথ্য জানতে পারলেন। চাপা ক্ষোভের আগ্নেয়গিরি গত কয়েকদিন ধরে চলা আনশনের পরে ফেটে পড়ল। 2 জন আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। এই খবরটাই লে যুব সমাজের ক্ষোভকে একটা স্ফুলিঙ্গের মতন জ্বালিয়ে দেয়। লে অ্যাপেক্স বডির যুব শাখার যে যুবকরা তারা নেমেছিল রাস্তায়, বন্ধের ডাক দেয়, ফলে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে আসে। সোনাম ওয়াংচুক এই ঘটনাকে জেনজি রেভলিউশন বা তরুণ প্রজন্মের বিপ্লব বলেছেন। খুব ভুল তো কিছু বলেননি। এই বিশাল জনসমাবেশ থেকে কিছু যুবক আলাদা হয়ে যায়, তারা বিজেপির স্থানীয় কার্যালয় সহ সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে আগুনও দেয়। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালায় এবং এর ফলে 4 জন যুবক মারা যান। তাদের বয়স কত? 19, 20, 23 আর 46। 19, 20, 23 আর 46 বছরের 4টি ছেলে, 4 জন যুবক মারা গেছে। 19 বছর মানে কিশোর। আরো প্রায় 60 জন মানুষ আহত হয়েছে। আন্দোলনকারীরা বলছেন যে পুলিশ অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে। এক একজনের গায়ে 2-3টে করে গুলি, যারা মারা গেছেন। অন্যদিকে সরকার এই ঘটনার জন্য আন্দোলনকারীদের, বিশেষ করে সোনাম ওয়াংচুককে দায়ী করে দিয়ে, ওর জন্য এসব হয়েছে। তারা বলছে যে এই সমস্ত উস্কানিমূলক মন্তব্য করেছে এবং হিংসাকে উস্কে দিয়েছে। যখন একটা জনগোষ্ঠী নিজেদের কথা শোনানোর সব শান্তিপূর্ণ উপায় ব্যর্থ হতে দেখে, তখন তারা চরমপথ বেছে নিতে বাধ্য। সব জায়গায় ইতিহাস তাই বলে, সব জায়গায় পৃথিবীর এই কাণ্ড হচ্ছে। লের ঘটনা প্রমাণ করছে যে সরকার পক্ষ থেকে উপেক্ষা এবং দীর্ঘসূত্রতা কি মারাত্মক ফল বয়ে আনতে পারে। এটা একটা সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা নয়, একটা গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকটের বহিঃপ্রকাশ। লাদাখের জনগণের মূল দাবি হলো তাদের অঞ্চলকে ভারতীয় সংবিধানের 6th শিডিউল বা 6ষ্ঠ তফসিলের অধীনে অন্তর্ভুক্ত করা হোক। 6th শিডিউল একটা বিশেষ আইনি বিধান। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বেশ কিছু উপজাতি অধ্যুষিত অঞ্চলের জন্য প্রযোজ্য। কেন সেটা ওখানে হবে না? এই বিধানের অধীনে সেই অঞ্চলগুলো তো আছে। এই অঞ্চলগুলোতে জেলা পরিষদ, স্বশাসিত জেলা পরিষদ, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস রয়েছে, যারা নিজেদের জমি, বন, জল, সামাজিক রীতিনীতির উপর আইন প্রণয়ন করতে পারে। লাদাখের জনসংখ্যার 97% মানুষ উপজাতিভুক্ত। তাই তারা বিশ্বাস করে যে 6th শিডিউল তাদের জন্য সবচেয়ে উপযুক্ত সাংবিধানিক সুরক্ষা। এটা পেলে তারা বহিরাগতদের হাতে নিজেদের জমি হারানো থেকে রক্ষা পাবে, স্থানীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ পাবে এবং নিজেদের ঐতিহ্যবাহী তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি, সামাজিক রীতিনীতিকে রক্ষা করতে পারবে। তারা চায় স্থানীয়দের হাতে ক্ষমতা থাকুক, যাতে তারা নিজেদের উন্নয়নের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। সরকার 6th শিডিউল বা পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে চাইছে না, পারছে না। এর পেছনে 2টো প্রধান কারণ রয়েছে। সরকার বাহাদুরের মতে, প্রথমত, লাদাখ একটা স্পর্শকাতর সীমান্ত অঞ্চল। তো তাতে 6th শিডিউলের কি হলো? মেঘালয় নয়, অরুণাচল প্রদেশ নয়, এই যে কার্বি আংলং আসামের মধ্যে, সেও তো সীমান্ত অঞ্চল, সেটা নয়। চীন এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত, তো ওখানেও তো চীন আছে। সরকার মনে করছে এই অঞ্চলে বেশি স্বায়ত্তশাসন দিলে জাতীয় নিরাপত্তা এবং প্রশাসনিক সমন্বয় বাধাগ্রস্ত হতে পারে। কেন?
আর দ্বিতীয়ত কি বলছে, যদি লাদাখকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তাহলে দেশের অন্যান্য অঞ্চল থেকে অনুরূপ দাবি ওঠার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেখানে আদিবাসীরা রয়েছেন তারা তাদের দাবি তুললে সে দাবি মানতে হবে, অসুবিধাটা কোথায়? সরকার মনে করে এটা নাকি একটা বিপজ্জনক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করতে পারে। ও দৃষ্টান্ত কার্বি আংলং এ তৈরি হয় না, দৃষ্টান্ত অরুণাচল প্রদেশে তৈরি হয় না যেখানে গিয়ে জ্ঞান দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, মেঘালয়ে তৈরি হয় না, মণিপুরে তৈরি হয় না, দৃষ্টান্ত তৈরি হয় এখানে। লাদাখের মানুষ চাইছে সাংবিধানিক সুরক্ষা, যা স্থায়ী এবং সহজে পরিবর্তন করা যায় না। প্রশাসনিক পরিবর্তন যে কোনো সময় বাতিল করা যেতে পারে, কিন্তু সাংবিধানিক সুরক্ষা অনেক বেশি শক্তিশালী, তাই তারা 6th শিডিউল চাইছে। সরকার এবং জনগণের এই চাহিদার মধ্যে যে একটা ফারাক, সেটাই বর্তমান সংকটের মূল কারণ। কেউ উস্কানি দেয়নি, আপনারা কথা শুনছেন না, সেই জন্য মানুষ হতাশ, আর এগুলো হতাশার বহিঃপ্রকাশ। কিন্তু সেই সংকটের সমাধান বার করার সামান্যতম চেষ্টা না করে একেবারে একটা কলোনিয়াল কায়দা, ঔপনিবেশিক কায়দায় বৃহস্পতিবার উল্টে তারাই এই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে হিংসার উস্কানি দেওয়ার অভিযোগ শুরু করে তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশ জুড়ে যে কায়দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে, মোদী সরকার বিরোধী রাজনৈতিক নেতা, 4টে মানে গণ আন্দোলনের কর্মীদেরকে যে হেনস্থা করছে, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে, বিনা বিচারে জেলে পাঠানো হচ্ছে, ওয়াংচুকের বিরুদ্ধে ঠিক একই চেষ্টা চলছে। 500 দিন হয়ে গেল ওমর খালিদ জেলে পড়ে রয়েছে ইউএপিএতে, এখনো পর্যন্ত চার্জশিট, এখনো পর্যন্ত তার বেল অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হচ্ছে না, তাকে বেলও দেওয়া, জামিনও দেওয়া হচ্ছে না, জেলেও পুরে রাখা হয়েছে। তিনি কি করেছেন তিনি নিজেই জানেন। আজকে সোনাম ওয়াংচুককে সেই একই ইউএপিএতে গ্রেপ্তার করা হচ্ছে, জেলে পড়ে থাকবে, জেলে পচে থাকবে। তিনি দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবি করছেন। কিছুদিন আগে এই সোনাম ওয়াংচুক দাঁড়িয়ে ওখানে বলছেন যে চীন এতখানি জায়গা দখল করে রেখে দিয়েছে ভারতে, ভারত সরকার কিছু করছে না, এটা গাত্র দাও, গাত্র দাও। এটা যে ওখানে কিছু হেভি মেটাল এরকম কিছু পাওয়ার সম্ভাবনা থাকায় চোখ পড়েছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বন্ধুদের, সেখানে খনি তারা খুঁড়তে চায় এবং সেই জন্য তারা 6th শিডিউল দিতে চায় না। কারণ 6th শিডিউল দিতে গেলে ওই খনি করতে হলে অনেকগুলো ঝামেলা আছে। এটাই হচ্ছে ব্যাপার। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রশাসন ওয়াংচুককে এই যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে পুরো একটা যে ষড়যন্ত্র, যে কিভাবে টাকা পয়সা তছরূপ হয়েছে সেগুলো মানুষকে জানাতে শুরু করবে না। আজকে থেকেই সেটা শুরু হয়ে গেছে। একটা লোক গত 3 বছর ধরে অনশন করছে, একবারও বললো না যে হ্যাঁ এই টাকা তছরূপ করছে। আজকে টাকা তছরূপের প্রশ্ন আসছে। আজকে বিভিন্ন খবরে, ইংরেজি খবরের কাগজে দুপুরবেলা থেকে দেওয়া শুরু হয়ে গেছে এই সমস্ত। বৃহস্পতিবার ওয়াংচুক নিজেই বলেছে যে ক্ষোভের বিস্ফোরণে বুধবার সারাদিন লাদাখ উত্তাল হয়েছে তার জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকারের টালবাহানা দায়ী। তারা এতদিন ধরে কোনো গঠনমূলক আলোচনা করতে না চাওয়ায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এই অশান্তির পেছনে সোনাম ওয়াংচুকের হাত রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক আসলে তাকে এই গোটা ঘটনায় বলির পাঁঠা করতে চাইছে, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে তার জন্যে, এবং সেটাই তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এবং তিনি বলেছিলেন যে আমি তৈরি আছি, এবং সেটাই তিনি আজকে দুপুরবেলায় সাংবাদিক সম্মেলন করে জানাতে চেয়েছিলেন। সাংবাদিক সম্মেলন করার আগে তাকে অ্যারেস্ট করা হবে। একটা রাজ্যকে ভেঙে 3 টুকরো করে 2 টুকরোতে অন্তত একটা নির্বাচিত প্রতিনিধি সভা দেওয়া হয়েছে লাদাখে, সেটুকু উপায় অন্তত একটা নির্বাচিত সভা তো আছে কাশ্মীরে। যদি সেখানকার মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মধ্যে যেখানে যেতে চান সেখানে যেতে পারছেন না, তাকে আটকানো হচ্ছে, এতটুকু স্বাধীনতাও নেই। কিন্তু তবুও তো একটা নির্বাচন আছে, এখানে তাও নেই। তার বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভকে সরকার সেই এক অস্ত্র সিবিআই আর পুলিশ দিয়ে ঠান্ডা করতে চাইছে। লাদাখে যে মানুষটা সর্বজন শ্রদ্ধেয়, যে মানুষটাকে দুর্নীতির দায়ে জেলে পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, লে লাদাখ কার্গিলের বাসিন্দারা সোনাম ওয়াংচুককে লাদাখের গান্ধী বলে। তাকে গ্রেপ্তার করে কোন মেসেজ দিতে চায় সরকার? মানুষ বুঝেছে এই সরকার কালা, তাই কানে শোনানোর জন্য তারা শব্দ করেছে। এতেও যদি সরকারের কানে শব্দ না ঢোকে, মাথায় যদি এই বোধ না জন্মায় যে অবস্থা তারা নিজেরাই অগ্নিগর্ভ করে তুলছেন, তাহলে সেই আগুন ছড়াবেই। ঠিক যে আগুন আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে দেখেছি, একেবারে সেই আগুন আমরা লেতে দেখলাম। হ্যাঁ, মোদিজি এখনো সময় আছে, সুধর যাও, সামলে যান, না হলে নেপালের অর্থমন্ত্রীর রাস্তার ছবিটা দেখে নিন, বুঝবেন কি অপেক্ষা করে আছে কপালে। ভাবুন, ভাবুন, ভাবতে শুরু। একটা মানুষ, যে মানুষটা অনশন করছে,
যে মানুষটা দীর্ঘদিন ধরে পদযাত্রা করছে, যে মানুষটার বিরুদ্ধে একটা হিংসার অভিযোগ নেই, সেই মানুষটার আন্দোলনের পর একটা হিংসা হলো এবং সঙ্গে সঙ্গে জানা গেল যে তিনি নাকি বিরাট আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং দেশদ্রোহী, তাই জন্য তাকে ইউএপিএতে গ্রেপ্তার করা হলো। ভাবতে হবে, মানুষ প্রতিবাদ করলেই তাকে যদি জেলে পুরে দেওয়া হয় তাহলে মানুষ অন্যভাবে কথা বলবেই। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।